দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম আমি মোহাম্মদ আবু রায়হান। আবারও চলে আসলাম নতুন কোনো এক গল্প নিয়ে, সেই রহস্যময়ী রাত। তো বন্ধুরা, আজকে যে গল্পটা বলবো একদম মানে কি বলবো, যেটা মানে যদি দেখাতে পারতাম তবে অবশ্যই আপনারা বিশ্বাস করতেন। আর যেহেতু দেখাতে পারতেছি না সেহেতু গল্পই শুধুমাত্র। তারপরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং ভিতরে কম্পন সৃষ্টি হবে। তো চলুন কথা আর না বাড়াই। তো আজকে যে কথাটা বলতেছি সেটা হচ্ছে যে একজন মানুষ খেকো জিন কিভাবে একটা জ্যান্ত মানুষকে সে খেয়ে ফেললো এবং তার শরীরে কলিজাটা কিভাবে বের করে খেলো, কিভাবে সে আবার যার পালিত জিনিস তার কাছে ফেরত গেল, এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে গল্প। তো ঘটনাটা ছিল আমাদের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার লিচু বাগানের আশেপাশে কোনো একটা জায়গার। ঘটনাটা ঘটছিল আজ থেকে প্রায় 20 বছর আগে, অর্থাৎ ধরেন 2003 থেকে 2005 সাল এর মধ্যেকার একটা ঘটনা। ঘটনাটা ঘটছিল এইরকমভাবে যে ওই এলাকার নতুন যখন চেয়ারম্যান হয় তখন এই আনন্দে সে গ্রামের লোকজনকে দাওয়াত করে এবং সেই দাওয়াতের দিন অনুযায়ী আনুমানিক 3টা থেকে তার বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয়। তো আস্তে আস্তে লোকজনের সবাই আসতেছে, ফুলের মালা দিচ্ছে, বরণ করতেছে। একজন উপজাতি মানে মহাদেবপুর উপজেলার লিচু বাগানের হিন্দু যে আশেপাশে গ্রামটা থাকে সেই হিন্দু গ্রামেতে ওই উপজাতির মহিলাটা বাস করত। তো যাই হোক, সেই দিন দাওয়াত খাওয়ার সময় প্রথম চালানে একজন হিন্দু ভদ্রলোক তার বাড়িতে সেই দাওয়াতে প্রথম সিরিয়ালে বসার পর সে ব্যক্তিটা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর প্রথম চালান শেষ হয়ে যায়। হওয়ার পর সে সবার আগে খাওয়া দাওয়া করে আগে উঠে হাত দিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যেখান থেকে দাওয়াত খাচ্ছে সেই জায়গাটা থেকে তার বাড়ি মোটামুটি 1.5 থেকে 2 কিলো হবে। একটা বিল আছে, ছোট্ট একটা বিল। সেই বিলটা পার হয়ে তার বাড়িতে যাওয়া লাগবে, মানে এই গ্রাম থেকে ওই গ্রামে যেতে হবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, যাচ্ছে যেতে যেতে শেষ প্রান্তে চলে আসছে। তো ওই দিক থেকে চলে আসছে সে আদিবাসী একজন মহিলা, যার কথা বলছিলাম, যাকে নিয়ে এই সূত্র এবং এই গল্পটা। বুনা জাতির এই মেয়েটা তখন তার বাড়ির থেকে আসতেছে, সেও আসতেছে এবং সে তার বাড়ির দিকে যাচ্ছে। মেয়েটা দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিছে এবং লোকটা খাওয়া দাওয়া করে তার বাড়ির দিকে যাচ্ছে। আসার পথে তার সঙ্গে রাস্তা মানে বিলের মাঝখানে দেখা হয়। হওয়ার পরে সে ওখানে একটু থমারে দাঁড়ায়। আদিবাসী মেয়েটাকে বলতেছে যে, কিরে পাগলি, কই যাচ্ছিস? দাওয়াত খেতে? আদিবাসী মেয়েটা বলতেছে, হ্যাঁ দাদা, দাওয়াত খেতে যাচ্ছি। তো তুমি চলে আসলেন? কয় যে, না, আমি আগে খাওয়া দাওয়া করেছি, করে আমি চলে আসছি, আমি গেলে আমার বাড়ির লোকজন খাবার দেবে। তো এই কথা বলার পরে সে লক্ষ্য করে তার সাইডে একদম ছোট্ট একটা ছেলে। তো এখন সে বলতেছে যে, ওটাকে তোর নাতি? বলতেছে যে, আমার নাতি। ও আমার কাছে তো এরকম মানে আশেপাশে দেখার পর আমার কাছে তো কেউ নেই। ও কচ্ছে, না, ওই যে তোর সাইডে আঁচল ধরে আছে, ওটাই কি তোর নাতি? কচ্ছে, হেস, আর কি করিচ্ছ দাদা, আমার কাছে তো কেউ নেই, আমি একলা মানুষ, আমার নাতি করদি? কয় যে সাইডে দেখিচ্ছি। কথাটা যাই হোক 2-3 বার রিপিট করে। তো বলতেছে, ঠিক আছে, যা যা খাওয়া দাওয়া কর, আমিও আমার বাড়ির যাই আমার বাড়ির লোকজনে পাঠায় দিই। তো এই কথা বলে সে বেশ কিছু দূর পথ অগ্রসর হলো, সামনের দিকে পথটা আগায় গেল। আগানোর পর ওই হিন্দু লোকটা কিন্তু দেখতে পাইছে যে তার সঙ্গে একজন কেউ আছে, অথচ সে কিন্তু না স্বীকার করলো যে না, আমার সঙ্গে কেউ নেই। তখন ওই সামনের দিকে পথটা যখন সামনে আগায় গেল এবং আদিবাসী মেয়েটা যখন সামনে আগায় গেল, কিছু দূর পথ অতিক্রম করার পর এখন ওই যে যাকে দেখতে পাইছে ছোট্ট একটা ছেলে আঁচলটা টানে ধরেছে আদিবাসী মেয়ে, টানে ধরে বলতেছে, দাঁড়া, খিদা লাগিছে। তো আদিবাসী মেয়ে তখন চিন্তায় পড়ে গেল, এই সময় খিদা লাগছে, আমি তাহলে কি করি? তখন বলতেছে, যাচ্ছি তো খাবারের জন্য, চ আমার সঙ্গে। বলতেছে, না, ওই খাবার পরে খাবো। বলছে, যেটা গেল আমি সেটাকে খাবো। তো আদিবাসী মেয়েটা একটু চিন্তার মধ্যে পড়ে গেল। যাওয়ার পর আবারও তখন বলতেছে, আমাকে ক্ষুধা লেগেছে, আমি ওকে খাই। এ কথাটা যখন বলার পর আদিবাসী মেয়েটা তখন 2বার আর চিন্তা করলো না, না করে তার হাতটা শূন্য ছেড়ে দিল, যে বললো যে, যা খা। এ কথা বলার পর তখন তার পিছে পিছে চলে যাচ্ছে এবং সেই হিন্দু দাদা বিল পার হয়ে চলে গেছে অলরেডি।
তার বাড়ির কাছে পৌঁছা পৌঁছা ভাব। তো বাড়িতে প্রবেশের আগেই তখন ওই উড়ে যায় শূন্য, তার পিছনে তার বাড়ির দিকে রওনা দিল। ইতিমধ্যে যখন তার শরীরের উপর আস্তে আস্তে যখন প্রভাব বিস্তার করছে, তখন মনে হচ্ছে তার শরীরটা খুব ভার হয়ে যাচ্ছে, খুব ভারী হয়ে যাচ্ছে, মনে হয় যে এক ধাপও আর হাঁটতে পারবে না, এইরকম অবস্থা। তো তখন সে মনে করলো যে দেখ খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, এই জন্য মনে শরীর ভারী লাগছে। তো তারপরে সে অনেক কষ্ট করে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়। পৌঁছানোর পর তার স্ত্রী সন্তানকে বলে যে আমি খাওয়া দাওয়া করে আসছি, তোমরা যাও যে খাওয়া দাওয়া করে আসো। এ কথাটা তখন বলল, বলার পর তার স্ত্রী বলতেছে এত হাঁপাচ্ছ কেন? কয় না, একটু খাওয়া দাওয়া মনে হয় বেশি হয়ে গেছে, এই জন্য একটু শরীর মানে খারাপ লাগতেছে, ভারী ভারী লাগতেছে। তা আমি এখানে ঘুম আসবো, আমার কেউ যেন দেখো না, তোমরা যা খাওয়া দাওয়া করে আসো। ওনার স্ত্রীরা তখন দাওয়াতের উদ্দেশ্যে চলে যায়। যেতে যেতে বেশ কিছু দূর পর বিলের মাঝখানে, ঠিক বিলের মাঝখানে দেখে যে ওই আদিবাসী মেয়েটা ওখানে বসে আছে। তো তখন বলতেছে যাবি না খাতে? ওই যা মাজা লাগে গেছে, আমি না দেরি করে যাই, আপনারা যান, আমি যাচ্ছি বৌদি, এ কথা বলল। তার স্ত্রীরা চলে গেল, দাওয়াতের উদ্দেশ্যে রওনা দিল এবং সে ঘরের মধ্যে শুয়ে আছে। একটু ঘুমের ভাব যখন ধরলো বন্ধুরা, ঠিক তখনই ওই ছোট্ট খাটো মানুষটা কোথা থেকে আসে যেন তার বুকের উপরে বসে পড়লো। বুকের উপর বসার পর হাতের সঙ্গে হাত লাগিয়ে দিয়ে ধস্তাধস্তি হলো। ধস্তাধস্তি যখন করলো তখন বলতেছে ক্ষুধা লাগছে, আমি তো কলিজাটা খাবো। এই বলে তারা দুইজনে মনে করেন যে ঘরের মধ্যেই হাত দিয়ে ধস্তাধস্তি করে অনেক মারামারি করে, শারীরিক শক্তি দিয়ে আর কুলে উঠতে পারেনি। তো তখন তাকে বিছানাতে, ওই বিছানাতে চিৎ করে ফেলাছে। ফেলানোর পর এই যে গাল আছে, গালে এখানে আঁচড় মারছে, এই গালে আঁচড় মারছে, গাল থেকে গোস্ত তুলছে, তোলার পর সেই এই গালের রক্ত কিছু খাইছে। খাওয়ার পর মনে করেন যে তার এই যে বুকটা যেটা আছে, এই সিনাটা মনে করেন যে পুরাপুরি হাত দিয়ে ফাটছে, এগুলো অনেক আঁচড়ের দাগ আছে, এই সিনাটা এরকম ভাবে হাত দিয়ে ফাটছে, ভিতর থেকে কলজাটা বাহির করে খাইছে। এমন একটা বিকট একটা দৃশ্য, একটা ভয়ঙ্কর দৃশ্য যদি আপনি দেখেন তাহলে আপনি কি ওই জায়গায় কখনোই স্থির থাকতে পারবেন? আমার মনে হয় কখনোই পারবেন না। সে এইদিকে মনে করেন যে তার স্ত্রী ওখানে ওই দাওয়াতে গেছে খাতে, খাওয়া দাওয়া করেছে, দ্বিতীয় চালানে খাওয়া দাওয়া করেছে। মাঝখানে বিলের মাঝখানে কিন্তু পাগলি অপেক্ষা করেছে তার জন্য, যে সে আসলে তার সঙ্গে করে নিয়ে যাবে। আর এইদিকে ভিতর থেকে কলিজাটা টেনে বের করছে। তো বের করার পর সে কলিজাটা খাইছে। তো ইতিমধ্যেই তার স্ত্রীর খাওয়া দাওয়া ওইদিকে শেষ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া শেষ করে তার স্ত্রী আসছে এবং পাগলি তাকে 3বার ডাকছে। তো বলতেছে যে আমি ক্লান্ত, তুমি যা খাওয়া দাওয়া করো, আমি যাচ্ছি। এ কথাটা যখন বলছে তখন পাগলি চলে যাচ্ছে, বিলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এবং তার স্ত্রী খাওয়া দাওয়া শেষ, হাত ধুচ্ছে। হাত ধোয়া শেষ করে যখন তারাও বের হয়ে আসবে, তার সঙ্গে আবার দেখা হলো। তো ইতিমধ্যে চারিদিক থেকে, গ্রামের সব দিক থেকে লোকজন দলে দলে ছুটে আসছে খাওয়ার জন্য। ঠিক ওই মুহূর্তেই বাড়ির কাছাকাছি যখন গেছে, বাড়ির গেটটা যখন খুলছে, তখনই তার স্ত্রী দেখে যে ঠাঁই করে কি জানি একটা দৌড় মারলো, একটা ছায়াযুক্ত জিনিস দৌড় মারলো নিমিষে, যে চোখের সামনে কি এটা দৌড় মারলো। তো তারপরেও সে 1 পা 2 পা করে ঘরের মধ্যে গেল, যা দেখে নাই। তো এরই মধ্যে কথাটা ছাড়া পড়ছে, সেটা হচ্ছে কি, তার স্ত্রী যখন বাড়িতে আসবে, আসার আগেই অনেক বড় একটা খেজুর পাটি ছিল, সেই খেজুর পাটিটা তার ঘর থেকে বাহির করে নিয়ে আসে। নিয়ে আসার পর খেজুর পাটি দিয়ে তাকে ফাইন করে আবার পাইপের মতো করে মোড়ায় তার ঘরের এক কোণে রেখে দেয়। তার স্ত্রী আসে যখন দেখে রক্তমাখা কাপড় বিছানায়, তখন সে একটু হতবাক হয়ে যায়। পরবর্তীতে যখন ঘরের মধ্যে যে ঢোকে, বাইরে থেকে খুঁজে আসলো, আসার পর যখন পায় না ঘরের মধ্যে, পরবর্তীতে যখন ঢুকলো, ঢুকে দেখে ঘরের মেঝেতে রক্ত হয়ে ভরে আছে। তখন তো সে আউ করে চিৎকার করে ওঠে। আশেপাশে লোকজন যেগুলো ছিল 2-4-10 জন, সবাই ওর বাড়িতে চলে আসে তখন দেখে যে ঘরের মেঝেতে রক্ত হয়ে লাল রঞ্জিত হয়ে আছে মেঝে। তখন সবাই কয় যে রক্ত, কিসের রক্ত, আর কি হয়েছে? বিছানার দিকে যখন আগায় যায়, তাদের আর বুঝতে বাকি রইল না যে হয়তোবা নিশ্চিত এই জায়গায় কিছু একটা ঘটনা ঘটছে। বিছানাটা মেলা না হলো, ভয়ে কেউ 2-4 হাত সরে গেছে। দেখে অনেকে মনে করেন যে গা মাথা ঘুরে সেন্সলেস হয়ে গেছে। এমনই একটা ভয়ঙ্কর বিষয়। তো যারা কষ্ট করে দেখছে, যে দেখে যে বুকের ছাতি পুরাটায় ফাটা, বুকের ভিতরে কলিজা নাই, তার নিজের স্ত্রী পর্যন্ত গা মাথা ঘুরে পড়ে গেছে। তো শক্ত সামর্থ্য ভারী লোকজন যারা, তখন ওই অবস্থা দেখার পরে তখন ওই তালাই পাটিটা আবার মোড়ায় রাখে।
এই তখন মনে করেন যে হইচই পড়ে যায়। ওই যে উপজাতির মেয়েটা তখন খেতে বসছে। এই উপজাতির মেয়েটা মানে যে জিনিসটাকে ছাড়ে দিছে ওই জিনিসটা কিন্তু তার কাছে চলে আসছে। যখন দেখতে পাইছে যে ওর কাছাকাছি চলে আসছে, তখন শাড়ির এই আঁচলটা তখন এইরকম করে একটু মেলে ধরছে, আর সে শূন্যের ভিতরে ঢোকার পর এমনভাবে রাখছে যে একটা ছোট বাচ্চা আঁচল দিয়ে ঢাকে রাখছে। কেউ হয়তো বা কিছু মনে করবে না। উত্তর দক্ষিণ যে জায়গাটা আছে এরকম ক্রস হয়ে বসছে, ঠিক এইরকম মুখামুখি হয়ে ক্রস হয়ে বসছে আর একজন উপজাতির মেয়ে। প্রথম কারটাকে ফলো করেছে, যে দেখে যে হাতটা এরকম করে নিয়ে ওই খাবার খাচ্ছে এবং এক টুকরা করে গোস্ত ভিতরে ঢুকাই দিচ্ছে, যে মানুষ মনে করবে হয়তো ছোট বাচ্চা। কিন্তু ওই দেখলো যে এক টুকরা গোস্ত তার ভিতরে আঁচলের ভিতরে দিল, সে খেলো, হাতটা বের করলো। দ্বিতীয় লাইনে যে উপজাতির মেয়েটা আছে সে খাচ্ছে এবং দেখেছে খাচ্ছে এবং তার দিকে ফল মানে লক্ষ্য করেছে যে কি করে। মাছের ভাজিটা সে আর খেলো না, না খেয়ে তার আঁচলের ভিতরে যখন দিল সে তখন কনফার্ম যে তার আঁচলের ভিতরে কিছু একটা আছে। তো যে উপজাতির মেয়েটা দেখছে যে ওই আঁচলের ভিতরে করে খাচ্ছে, ওই কিন্তু মোটামুটি এর আগে খাওয়া দাওয়া শেষ করছে, করে হাত ধুয়ে চলে যাচ্ছে। ঠিক মনে করেন যে ওই দিক থেকে লোকজন যারা আসছে, বেশিরভাগ অংশ লোকজন চলে আসছে, মানে একটা বিল যেটা পার হতে হয় সে বিলের 3 ভাগে 2 ভাগ চলে আসছে এবং আর 1 ভাগ অতিক্রম করলে তারা খাবার বাড়িতে পৌঁছবে। ঠিক সেই সময় ওই উপজাতি মেয়েটা তখন যাচ্ছে, যাতে তখন ওই লোকেরা আলোচনা করিচ্ছে, মানে গল্প করিচ্ছে আর আসিচ্ছে যে এটা একটা কাজ হলো, সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করেছে আর আজকের দিনে ঘটনা হলো। এরকমভাবে যখন কথাটা তার কানে যখন পৌঁছে তখন বলতেছে, দাদা কি হয়েছে, যে অমুক বাড়ির একটা হিন্দু দাদা আছে না, ওই বাড়ির ওই দাদাটা কলিজাটা বের করে খাইছে। তখন তার বুঝতে আর বাকি রইল না যে এই কাজটা তো ওই আদিবাসী মেয়েটারই এই কাজ। তখন বলতেছে এই কাজটা কে করেছে আমি জানি, যে এই কাজ করেছে তার সাথে আছে। তো তখন তারা আর দেরি করে না, দেরি না করে সঙ্গে সঙ্গে তারা সরাসরি চলে যায় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান সাহেব এই ঘটনা, এই লোকটা কিছুক্ষণ আগে আপনার খাবার খেয়ে গেছে, এই আদিবাসীর মেয়ে নাকি দেখছে কে কাজ করছে। তো বলার পরে ওরা দেরি না করে চেয়ারম্যানের সঙ্গে আরও 40-50 জন লোক একটা ডাক দিল, দেওয়ার পর 40-50 জন লোক বের হয়ে চলে আসছে। তো তখন এই মহিলাটা তখন হাত ধুয়ে কেবল রওনা দিবে, তখনই দ্বিতীয় আদিবাসী যে মেয়েটা আছে যাকে খাবার খাওয়াতে দেখছে তখন বলতেছে, চেয়ারম্যান সাহেব ওই যে ওই মহিলাটা দেখতেছেন না, ওই মহিলার সঙ্গেই আছে ওই জিনিসটা। এই কথাটা বলার পরে যখন তারা একটা পরামর্শ করার পর তখন ওই আদিবাসী মেয়ের কাছে যখন ছুটে যায়, চারিদিক থেকে গোল করে ঘিরবে, তখন ওই ভূতটা তখন আমাকে বলে যে তোকে ধরার জন্য ওই যে আসছে, দেখ কতগুলো লোক, এই গ্রামে তো আমাকে থাকবার দিল না তুই। তখন মনে করেন যে ওই আদিবাসী মেয়ে ওখান থেকে দৌড়, এক দৌড় মানে গ্রামের মধ্যে ঢুকে যায়। তখন মনে করেন যে 50-60 জন লোক খোঁজাখুঁজি শুরু করা, আশেপাশে আরও লোকজন জানা পদ হয়, চারিদিকে লোকজন জানে। কিন্তু গ্রামের মধ্যে যখন ঢুকে পড়ে তখন মোটামুটি মনে করেন যে সন্ধ্যা লাগা লাগা ভাব। প্রত্যেকটা লোকজন গ্রামটাকে তন্ন তন্ন করে খোঁজে, খোঁজার পর তখন তাকে আর পায় না। না পাওয়ার কারণে তখন সবাই মানে অবাক হয়ে যায় যে পাগলি গ্রামের মধ্যে ঢুকলো, গেল কোন জায়গায়। তো যাই হোক, সেদিন সন্ধ্যা লেগে গেছে, যার কারণে আর তাকে খুঁজে পায়নি। পরের দিন ওই পাশে গ্রামে তো খোঁজাখুঁজি করে পায় না যখন, তখন সবাই তো অবাক হয়ে যায় পাগলি গেল কোন জায়গায়। ওই যে গ্রাম থেকে উধাও হয়ে গেল না গেল, তখন তাকে আর কেউ খুঁজে পায় না। দেওয়ার পর তখন সবাই মনে করেন যে ওই কোথার থেকে আসছে কি করতে, এই সূত্রটা তখন সবাই খোঁজার চেষ্টা করে। কিছুদিন পর চাপাই থেকে এক সাঁওতাল মহাদেবপুর এখানে ঘুরতে আসে। তখন ওই সাঁওতালটা তখন উল্লেখ করে যে এই ঘটনাটা আমাদের ওখানেও ঘটেছিল। মেয়েটা দেখতে এইরকম সাইজ, তার আকার বিবরণ তুলে ধরে, ধরার পর তখন বলে হ্যাঁ এই মেয়েটাই ছিল। তখন বলে যে এই মেয়েটা আমাদের চাঁপাই জেলায় সাঁওতাল পাড়াত এই ঘটনাটা ঘটাছিল, আমরা তাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। সে এটা দিয়ে 2বার এই ঘটনাটা ঘটালো। তো সেই দিন রাতে ওই যে চলে গেল ওই গ্রাম থেকে, যাওয়ার পর থেকে ওই যে গেল না গেল, এখনো পর্যন্ত সেই গ্রামে আর ফিরেনি। তো এই রহস্যই থাকে গেল। এই ছিল মূল ঘটনা বন্ধুরা। তো আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো আমাদেরকেও উৎসাহিত করবেন এইরকম নতুন নতুন কোনো গল্প নিয়ে যেন আপনাদের মাঝে আবারও আসতে পারি।
আর আপনাদের যদি কোনো এরকম কারো যদি কোনো ঘটনা জানা থাকে বা কারো জীবনে এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে অবশ্যই সেই জিনিসটা আমাদেরকে সেই গল্পটা পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে অথবা ইনবক্সে। আমরা চেষ্টা করব আপনার গল্পটা আপনার মতো করে উপস্থাপনা করার জন্য। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।